নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি কমিউনিটি ট্যাবে একটা পোল শেয়ার করেছিলাম। আমরা তো আমরা নিত্য পুজোর প্লেলিস্ট আর মন্ত্রার্থ, তারপরে সন্ধ্যা আরতি কী করে করতে হয়, পুজোর জোগাড়, এই ধরনের প্লেলিস্ট করছিলাম। তো এই প্লেলিস্টগুলো শেষ হওয়ার পরে আমাদের নতুন একটা প্লেলিস্ট শুরু করার সময় চলে এসেছিলো। তো সেই তার মাঝখানে তো আমি মিসলেনিয়াস ভিডিও আপলোড করছিলাম। তো এবার একটা প্রপার কোনো টপিক নিয়ে আলোচনা করা উচিত। তো সেই জন্য এগুলোই যে ইমপ্রপার তা না, বাট একটা বেশি প্রপার টপিক নিয়ে আলোচনা করা উচিত। তো সেই জন্য আমি কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যে 3টে অপশান, মানে আমার ইচ্ছে মতো না, যেরকম বাকি ভিডিওগুলোতে যেরকম কমেন্ট এসছে সেই অনুযায়ী কেউ বলছে রাধাকৃষ্ণের যুগল মূর্তির পুজো, কেউ বলছে কোজাগরী লক্ষ্মী পুজো, কেউ বলছে অন্নপূর্ণা পুজো, কেউ বলছে ঠাকুরমা স্বামীজির পুজো, কেউ বলছে একটু অন্য টাইপের, যেমন গৃহপ্রবেশ, ভিত পুজো, এই টাইপের। তো এই অপশানগুলোর মধ্যে থেকে সব থেকে বেশি কমেন্ট এসছে ঠাকুরমা স্বামীজি, অন্নপূর্ণা আর এই গৃহপ্রবেশ, ভিত পুজো, এই সমস্ত উপনয়ন, এগুলো ত্রিসন্ধ্যা কী করে করতে হবে, উপনয়ন কী করে বানাতে হবে, এই সব কটা টপিকই আছে আর কি পেন্ডিং। তুলসী মঞ্চ কী করে প্রতিষ্ঠা করতে হবে, তো সব কিছুর মধ্যে বা মূর্তি কী করে, বিগ্রহ কী করে প্রতিষ্ঠা করতে হবে। আর লাস্ট ভিডিওতে আমি দেখলাম শিবরাত্রি পুজো নিয়ে অনেকে কমেন্ট করেছে, যেহেতু সামনে শিবরাত্রি। কিন্তু শিবরাত্রি যদিও ভিডিওটা যখন আপলোড হবে তখন শিবরাত্রি হয়ে যাবে, কিন্তু শিবরাত্রির প্লেলিস্ট অলরেডি আছে আমার চ্যানেলে, তো সেখান থেকে দেখে নেওয়া যেতে পারে। আর যাই হোক, যেটা বক্তব্য মেন, তো সেই পোলের মধ্যে সব থেকে বেশি পার্সেন্টেজ ভোট হয়েছে গৃহপ্রবেশ, ভিত পুজো, এগুলো রিলেটেড। মানে আমি এখনো পর্যন্ত রেকর্ড করছি, এখনো পর্যন্ত ওইটাতে বেশি ভোট এসছে। তো সেই জন্য আমরা গৃহপ্রবেশ, ভিত পুজো, এইগুলোকে নিয়ে আলোচনা করছি। এবং পুজো মোটামুটি আমরা প্রচুর আলোচনা করেছি। বিগত আমার চ্যানেল 5 বছর হয়ে গেছে, 4.5 এপ্রিল মনে 5 হয়ে যাবে। তো সেখানে আমার এতদিন ধরে শুধু পূজা পদ্ধতি আলোচনা করেছি, এবং আমার চ্যানেলের নামও পূজা পদ্ধতি, অন্য কিছু নিয়ে আলোচনা করবো না অবশ্যই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কী করে পুজো করতে হবে, এটা অনেকবার আলোচনা করেছি, আর মোটামুটি একটা মানুষের আইডিয়া হয়ে গেছেও। পুজো খুব একটা কমপ্লেক্স তো জিনিস নয়, যেগুলো কমপ্লেক্স সেগুলো নিয়ে এবার একটু আস্তে আস্তে আলোচনা করা যাক। দশবিধ সংস্কার, বৈদিক দশবিধ সংস্কার, তন্ত্রোক্ত দশবিধ সংস্কার, বিভিন্ন ধরনের তন্ত্রোক্ত নিয়ে আবার অনেক কন্ট্রাডিকশন আছে, ওগুলো নিয়ে আলোচনা করছি না। যাও, তো আমার বক্তব্য হচ্ছে যে এবার আস্তে আস্তে একটু আনকমন জিনিস ঢোকাই। কারণ আমি যখন আমার চ্যানেল খোলার উদ্দেশ্যই ছিল যে বেশি, তখন এখন অনেকগুলো চ্যানেল হয়েছে, বাট আমার 5 বছর আগে আজ থেকে ইউটিউবে খুব বেশি পূজা পদ্ধতির চ্যানেল ছিল না, ছিল একটা দুটো, কিন্তু সেগুলোতে খুব ক্লিয়ার করে কিছু বলা ছিল না। মানে তারা যেসব ভুল বলছে আমি সব ঠিক বলছি এটা বলছি না, কিন্তু খুব যেই লোকটা কিচ্ছু জানে না তার পক্ষে সেই ভিডিওগুলো দেখে সম্ভব না। আমি একদম বেসিক থেকে, কারণ আমি নিজে ওই জায়গা থেকে শুরু করেছিলাম, তাই আমার মোটোটাও এরকমই ছিল যে আমার মতো যারা নুব পারসন তারা যেন ভিডিও দেখে উপকৃত হয়। তো এখনো পর্যন্ত গৃহপ্রবেশ, উপনয়ন, বিবাহ, শ্রাদ্ধ, এইগুলো নিয়ে খুব ইজিভাবে কিন্তু কোথাও আলোচনা করা হয়নি। তো আমি চেষ্টা করব আমার যতটুকু সম্ভব, মানে আমি গৃহপ্রবেশ, ভিত পুজো সম্পর্কে কিচ্ছু জানি না, তাহলে আমাকে কিভাবে ইনস্ট্রাকশন দিলে আমার করতে সুবিধা হবে, এই পার্সপেক্টিভে ভেবে আমি চেষ্টা করবো আলোচনা করার। তার মধ্যেও ভুল ত্রুটি তো অবশ্যই থাকবে, আমি তো ভগবান না যে 100% অ্যাকিউরেসি চলে আসবে, বাট চেষ্টা করবো যতটা ক্লিয়ার করে বলা যায়। তো যাই হোক, ভিত পুজো আর গৃহপ্রবেশ এইটা যেহেতু বেশি ভোট এসেছে, তাই জন্য এইটা নিয়ে আমরা আলোচনা করছি। তো এবার প্রথমে ভিত পুজো, গৃহপ্রবেশ নিয়ে আলোচনা তো করবোই। প্রথমেই বলে রাখি, যারা স্মার্ত পদ্ধতির বিরুদ্ধে তারা এই ভিডিওটা দেখবেন না, কারণ আমি তন্ত্রোক্ত প্রসেস নিয়ে পরে আলোচনা করব, ঠিক আছে? সব কিছুরই তন্ত্রোক্ত প্রসেস হয়, যেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। তো সেগুলোতে যদিও বা কার কার কি, কে কোনটার অধিকারী, সেগুলো নিয়ে পরে আমি আলোচনা করব। আপাতত আমি এই মুহূর্তে স্মার্ত পদ্ধতি বা বৈদিক পদ্ধতি নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তো এখানে আমি মোটামুটি রেফারেন্স দেওয়ার চেষ্টা করব যেগুলো বলবো, ঠিক আছে? তো প্রথমে গৃহপ্রবেশেরও আগে আমরা ভিত পুজো নিয়ে আলোচনা করব, যেটাকে শিলান্যাস বলা হয়। অর্থাৎ যে কোনো কিছু বাড়ি নির্মাণ বা যে কোনো কনস্ট্রাকশনের প্রথমে তো একটা ভিত পুজো করা হয়। এখন সব ক্ষেত্রে করা হয় না, বাট আমাদের সনাতন ধর্মে করা হতো, এখন অনেকে করছে না, সেটা তার ব্যাপার। না করলে কি খুব অন্যায় করে ফেলছে এরকমটা আমি বলতে চাইছি না, বাট সে করছে না তার ব্যাপার। বাট আমাদের সনাতন ধর্মে বলা হচ্ছে যে কনস্ট্রাকশন শুরু করার আগে একটা ভিত পুজো, একটা শিলান্যাসের একটা পুজো করা উচিত। তো সেই প্রসেসটাই আমি আজকে আলোচনা করব।
আর গৃহ সবারই থাকা উচিত। রঘুনন্দন বলছে যে গৃহ সবার থাকা উচিত। যদি কেউ নিজের গৃহে না থেকে অন্য গৃহে থেকে হোমযজ্ঞ, বেদ অধ্যয়ন বা যে কোনো ধরনের ধার্মিক বা এই ধরনের কাজকর্মগুলো করে, তো তাদের সেখানে বলছে যে গৃহ স্বামী অর্থাৎ সোজা কথা বলতে ল্যান্ডলর্ড, যে তার পুণ্য লাভ হবে বা সে কর্মফলগুলো সে ভোগ করবে। আমি করছি তো, কিন্তু আমি যার বাড়িতে, আমি একটা অন্য লোকের বাড়িতে করছি, তাহলে যার বাড়িতে করছি সে কিন্তু এই ফলটা পাবে, এটা রঘুনন্দন বলছে আর কি। তো তাই জন্য বলছে যে সবারই একটা নিজের গৃহ থাকা খুব জরুরি, ঠিক আছে। এবার আমি বেশি কমপ্লিকেশনে যেতে চাইছিলাম, জাস্ট এই লাইনটা জাস্ট তুলে ধরছি, কোথায় টাকা পাবো, লোনে আনা তারা এইসব আজে বাজে জিনিসে যেতে চাইছি না, যেটা এখানে বলছি আমি সেটা বলছি, ঠিক আছে। মানে 2025 দাঁড়িয়ে যে একটা শাস্ত্রোক্ত কথা বললে তার মানে বলতে পারা যায় অল পসিবল কম্বিনেশন নেগেটিভ আলোচনা করা যেতে পারে সেগুলোকে নিয়ে, কিন্তু আমি সেই কমপ্লিকেশনগুলোর মধ্যে যেতে চাইছি না, ঠিক আছে। এখানে বলছে যে প্রত্যেকের একটা গৃহ থাকা দরকার, তাই জন্য এই আর কি মানে এই ইন্ট্রোডাকশনটাতে বলছে আর কি রঘুনন্দন এই গৃহপ্রবেশ এবং ভিত পুজো এই জায়গাটাতে এই আলোচনাটাতে বলছে। তো আর বলছে যে গৃহ ছাড়া কোনো কর্ম হয় না, এসব বলেছে আর কি। তো আমি এগুলোতে আর যাচ্ছি না। আমাদের মেন আজকের টপিক ভিত পুজোর একদম প্রথম পার্ট। একটা ভিডিওতে পুরো ভিত পুজো বলে দেবো এরকমটাও না, ভাগ ভাগ করে বলবো, ছোটো ছোটো করে। একটা ভিডিও লেন্থ বিশাল বড় করবো না, যাতে বোরিং লাগবে। আর এবার প্রয়োজনীয় কথায় আসি। বলছে আমাদের ভিত পুজো করতে গেলে পুরো যতটা জমি সেটাকে একটা বাউন্ডারি করতে হবে, ঠিক আছে। আমার হোয়াইট বোর্ডটা নিচে আছে, কিন্তু যাই হোক ওখানে একে দেখালে ভালো হতো। আগে ওইভাবে করতাম ভিডিওগুলো, এখন আর করা হচ্ছে না। যাই হোক ওই ঘরটাতে কিছু সমস্যা রয়েছে, প্লাস আর যাই হোক। তো আমার বক্তব্য হচ্ছে যে পুরো যে টোটাল জমিটা থাকবে, আমি ভিত পুজো করছি, তাহলে আমি যেই কনস্ট্রাকশনের জন্য ভিত পুজো করছি সেই কনস্ট্রাকশনের জন্য টোটাল যে জমিটা থাকবে, টোটাল যে এরিয়াটা, সেটা মানে 4 ফুট করে ছাড় দিতে হয় বা 8 ফুট করে এক একটা জায়গা এরকম। সেইখানে ওই ছাড়টা দিয়ে যে আমার টোটাল যে আমার প্রেমিসেসের যে জায়গাটা থাকবে সেটাকে বলছে ঘিরতে কীরকমভাবে 4টে কোণায় 4টে খুঁটি পুঁততে হবে, ঠিক আছে। খুঁটি বলতে বাঁশের খুঁটি। এবার একদম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে বিস্তৃত যদি হয়, তাহলে ঈশান অগ্নি বায়ু নৈঋত, ঈশান অগ্নি নৈঋত বায়ুতে আমাদের ইয়ে করতে হবে, 4টে খুঁটি পুঁততে হবে, ঠিক আছে। দিয়ে সেটাকে ঘিরতে হবে সুতো দিয়ে, ঠিক আছে। 3টে যেরকম বেষ্টনী, সূত্র বেষ্টন যেরকম করি না আমরা, সূত্রামানাম পৃথিবীম, এখানে মন্ত্রটা বলতে হবে না, বাট আমি প্রসেসটা বলছি। ওরকম ঈশান কোণ থেকে শুরু করে আবার ঈশান কোণ পর্যন্ত 3টে রাউন্ডে সুতো দিয়ে ঘিরতে হবে। কি সুতো, কেন সুতো, এখানে কিছু বলা নেই, মোটামুটি আমি একটুখানি পড়ছিলাম। এবার তুলসী মঞ্চ ও যদি নির্মাণের কনস্ট্রাকশন হয়, তাহলে সেখানেও বলছে এই প্রসেসটা ফলো করা যাবে ভিত পুজো। অনেকে আমাকে কমেন্ট করেছে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা, তো সেখানে তুলসী মঞ্চ প্রতিষ্ঠার জন্য যে ভিত পুজো সেখানে এটা করা যেতে পারে। আচ্ছা, এছাড়াও বাসগৃহের অ্যাটাচড যা যা থাকবে, মন্দির, টয়লেট, হ্যানা ত্যানা সব কিছু মিলিয়ে টোটাল যে বাউন্ডারি, সেটাকে বাস্তু হিসেবে নির্ণয় করা হবে, ঠিক আছে। এরপর বলছে জায়গাটা 4টে গুণে 4টে পে করতে হবে, এবং অগ্নিকোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব, ঠিক আছে, সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব কোণের দিক থেকে, মানে টোটাল যে জমিটা তার মধ্যে দক্ষিণ পূর্ব দিক থেকে একটা চৌকো জায়গা দাগ কেটে নেব প্রথমে। মানে প্রথমে তো পুরো জমিটা হলো, এটা যদি পুরো জমিটা হয় তাহলে দক্ষিণ পূর্ব মানে এই কোণাটা, তাহলে এই কোণাটাতে 1 হাত বাই 1 হাত, আমাদের যে স্থন্ডিল নির্মাণ করি 1 হাত বাই 1 হাত, সেই 1 হাত বাই 1 হাত জায়গাতে 4 আঙুল ডিপ করে খুঁড়তে হবে। মানে সমান প্রথমে মাটিটাকে লেয়ার করলাম, ঠিক আছে, মানে ঘাস ফাস তুলে আগাছা সরিয়ে, যদি আগাছা থেকে থাকে আর কি, বা যদি জলা জমি থাকে তাহলে সেক্ষেত্রে কিছু উল্লেখ নেই এখানে। প্রথমেই তো জলা জমি থাকে না জেনারেলি, আর জলা জমির উপর কনস্ট্রাকশন হবে, সেটাকে বোঝাতে হবে। দিয়ে তারপরে আর যদিও জলা জমি বোঝানো এখন তো মানে এরকম ইয়ে নেই, মানে ইলিগাল, তো সে এইগুলোতে আমি যাচ্ছি না একদমই। তো আমার বক্তব্য হচ্ছে যে আমার যে টোটাল যে জমিটা থাকবে সেখানে 4টে কোণে 4টে খুঁটি পুঁতবো, ঈশান কোণ থেকে আরম্ভ করে আবার ঈশান কোণ পর্যন্ত 3টে পাক দিতে হবে সুতো দিয়ে ঘিরে। আর আমাদের দক্ষিণ পূর্ব অর্থাৎ সাউথ ইস্ট কোণে 4 আঙুল ডিপ 1 হাত বাই 1 হাত, অর্থাৎ আমরা যে মণ্ডল সর্বতভদ্র মণ্ডল বানাই 4 আঙুল উচ্চতা থাকে ওরকম শেপের একটা
গর্ত বলতে 4 আঙুল ডিপ একটা খাত বানাতে হবে, এটাকে বলছে খাত, ঠিক আছে। 1 হাত বাই 1 হাত হবে, 4 আঙুল ডিপ হবে। এবার এই খাতটাকে জল দিয়ে পূর্ণ করতে হবে, তার আগে একটা প্রসেস আছে। এবার খাতটা করা হলো, এবার খাতের অগ্নিকোণে, অর্থাৎ এইটা তো জমিটা ছিল, এই জমিটার অগ্নিকোণ এটা, এইখানে সে আমি একটা খাত বানিয়েছি, তাহলে এই খাতের অগ্নিকোণ অর্থাৎ আমার জমিটার অগ্নিকোণে একটা লাল পতাকা পুঁততে হবে, অবশ্যই কাপড়ের পতাকা, পুরো লাল, টকটকে লাল রক্তধ্বজ পুঁততে হবে অগ্নিকোণে, লাল পতাকা একটা পুঁতে দেওয়া হবে। এবার কত বড় পতাকা হবে এগুলো কিন্তু কোথাও উল্লেখ করা নেই, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন করে লাভও নেই। তো যাই হোক, একটা অগ্নিকোণে পতাকা লাল রঙের পুঁততে হবে, আর 1 হাত বাই 1 হাতের যে খাতটা করলাম তারও অগ্নিকোণে, ঠিক আছে। এরপর বলছে পুরো খাতে সুন্দর করে গোময় লেপতে হবে, ঠিক আছে। আগেকার দিনের লোকজন যাদের মাটির বাড়ি তারা গোময় লেপা হতো কিন্তু, ঠিক আছে। মানে তাই বলে গোবরের গন্ধ বেরোবে এরকম ব্যাপারটা নয়, মাটির জায়গাতে গোময় লেপা হয় যাতে মাটির সাথে জল এলে কাদা ব্যাপারটা না হয়, একটা লেয়ার পড়ে যায় আর কি, গোময়ের লেয়ার। তো বলছি খাতে গোময় লেপতে হবে। যারা স্থন্ডিল বানায় হোমের জন্য তারাও কিন্তু গোময় দেয়, ঠিক আছে। আমাদের বৈদিক হোমেও লেখা থাকে যে স্থন্ডিল দিয়ে গোময় দিতে হবে। তো যাই হোক, তো আমাদের একটু ওই খাতটার মধ্যে গোময় লেপন করতে হবে, দিয়ে জল পূর্ণ করতে হবে। এইটা গেল একটা মানে প্রাথমিক একটা ক্রিয়া, এটা করে নিতে হবে প্রথমে, ঠিক আছে। আচ্ছা, এরপর খাতের এক পাশে একটা ঘট স্থাপন করতে হবে, আর একটা শালগ্রাম শিলা যদি থাকে তো ভালো, না হলে আমরা তাম্রপাত্রের উপর পুজো করতে পারি, ঠিক আছে। আর ওই ঘট, একটা তো মেইন ঘট থাকবে যেটা ঘট স্থাপন হবে আর কি, তার সাথে একটা এমনি কলস রাখতে হবে। সেটা কি পারপাসে লাগবে সেগুলো আমি পরে আলোচনা করবো, আপাতত কি কি অ্যারেঞ্জমেন্ট করতে হবে সেটা বলছি। এরপর ঠিক আছে, একটা তামার কলস আম শাখা দিয়ে জল পূর্ণ করে রাখতে হবে, আর একটা মেন ঘট থাকবে, ঠিক আছে। তাহলে একটা ঘট থাকলো মেন, আর একটা তামার কলসে আম শাখা দিয়ে আমরা রেডি করে রাখবো, ওটা পরে লাগবে। আচ্ছা, এরপর যদি শালগ্রাম না থাকে তাহলে খাতের জলেও পুজো করা যাবে বলছে, ঠিক আছে। তাম্রপাত্র তো আমরা করি যেরকম স্ট্যান্ড রেখে বানেশ্বর রেখে, বাট এখানে ওরকম করা দরকার নেই, এটা তো ওরকম পুজো নয়। আর এমনি খাতের জলে আমরা মোটমাট পুজো করতে পারবো যদি শালগ্রাম না থাকে, আর যদি শালগ্রাম থাকে তাহলে শালগ্রামে পুজো করতে পারবো, ঠিক আছে। এবার কি পুজো কেন পুজো হবে সেগুলোতে আমি আসছি। এই যে এখানে বলেছে ঈশান কোণের খুঁটিতে এক প্রান্ত একটা সুতো বেঁধে নিয়ে, ঈশান কোণ থেকে আরম্ভ করে 3 তার সুতো, 3 তার বলতে 3টে রাউন্ড টোটাল, ঠিক আছে। তো সেই সুতো দিয়ে বেষ্টন করতে হবে। এবার বড় একটা সুতো রিল কিনতে হবে যদি বড় জমি থাকে, মানে গিট জয়েন্ট জেনারেলি করি না আমরা, বেষ্টনের সুতো জয়েন্ট করি না, মানে এরকম তো করি না যে একটা রিল শেষ হয়ে গেল আবার জয়েন্ট করে বাকিটা করছি, এরকম তো করি না, একটা গোটা সুতো দিয়ে করি। এবার কেউ যদি বলে আমার 100 একর জমি, তো ওরকমভাবে তো মুশকিল বলাটা, তো বাস্তু জমিটার ক্ষেত্রে ভিত পুজোটা যদি করি যেখানে কনস্ট্রাকশন হবে ওই এরিয়াটাকে আমরা ঘিরবো। 100 একর জমিতে কেউ তো বাড়ি বানাবে না, চাষবাস করবে, তো সেখানে কেউ ভিত পুজোও করবে না। তো মোটামুটি একটা রিলে হয়ে যাবে আশা করা যায়, আর বড় রিলও তো পাওয়া যায়। যাই হোক, এরপর আমাদের পুজোর প্রসেসে আসছি, ঠিক আছে। এবার পুজোর প্রসেসটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। আর এখানে আরেকটা কথা বলে রাখি, একটা ইট লাগবে, ইস্টক পুজো আছে, ঠিক আছে। ইস্টক মানে হচ্ছে ইট, আমরা যে ইট গাঁথি আর কি, সেটা মাটির ইট, পোড়া মাটির হতে পারে, এখন তো সিমেন্টের ইটও হয়, যে যাই হোক একটা ইটের কথা বলছে, ঠিক আছে। তো ইট একটা রাখতে হবে, ইট মানে পরিষ্কার ভালো নতুন ইট কিন্তু, ঠিক আছে। একটা কাদা থেকে তুলে আনলাম শ্যাওলা পড়ে গেছে ওরকম ইট নয়, ভালো একটা ইট ভালো করে ধুয়ে রাখতে হবে, ইটের পুজো হবে, ইস্টকের পুজো হবে। তো এই আপাতত অ্যারেঞ্জমেন্ট, আর খুব বিশাল আহামরি নৈবেদ্য অত কিছু লাগবে না, মোটামুটি নর্মাল যা লাগে সামান্য স্থাপনের জন্য একটা কোষাকুষি ছোটো ঘন্টা, একটা পুষ্পপত্র, চন্দনের বাটি, তাম্রপাত্র, এই যা লাগবে। আর আহামরি আরতির এখানে খুব একটা নেই। তো সংকল্পের জন্য খুশি লাগবে, সূর্যার্ঘের জন্য খুশি লাগবে, ঠিক আছে। এই নর্মালি আর কি বাসন কোসন লাগবে, খুব আহামরি যে এক্সট্রা কিছু লাগবে এরকম ব্যাপারটা না। এখানেও কিন্তু আরতির কোনো উল্লেখ নেই, কেউ চাইলে একটা কর্পূর আরতি করতে পারে। এবার খুবই সংক্ষিপ্ত প্রসেসটা, খুব বড় কিছুই নয়, পঞ্চগব্য শোধন আছে, পঞ্চগব্য লাগবে। তো আমি এক্সাক্ট পুজোটা কী করে করতে হবে সেটা তো আমি পরের ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে। তো আজকের ভিডিওতে সেরকম কিছুই বললাম না, কিন্তু এইটা একটুখানি খাতায় যদি কেউ এঁকে নেয় তাহলে তার বুঝতে সুবিধা হবে। যারা জানে তাদের জন্য বলছি না, তারা তো জানে, তারা প্রো, বাট যারা নতুন মানে শিখবে ভাবছে বা নতুন আলোচনা মানে ঘাঁটছে জিনিসগুলোকে নিয়ে, তাদের জন্য এত ডিটেলস আমি বলছি।
যারা জানে তাদের ভিডিওটা প্রচুর বোরিং লাগবে, 100% বোরিং লাগবে, বাট যারা জানে না তাদের জন্য আর কি। তো কেউ যদি মনে করে ভিত পুজো করবে তাহলে এই অনুযায়ী যজমানকে তো একটা ফর্দ দিতে হবে। দেখুন লক্ষ্মী পুজো, কার্তিক পুজো, গণেশ পুজো, দুর্গা পুজো এগুলো তো যজমানরা মোটামুটি জানে কী কী লাগবে। তো ফর্দে একটা দুটো জিনিস কম বেশি হলেও, আর এখনকার যজমানরা ফর্দের উপর ডিপেন্ড করে না, সবাই তো পুজো পাঠ জানে এখন, তাও আছে এরকম। কিন্তু এই ভিত পুজো টিত পুজো নিয়ে লোকে এখনও অতটা ওয়াকিবহল না, অনেকে ওয়াকিবহল, বাট বেশিরভাগ লোকজন খুব একটা ওয়াকিবহল না কী কী লাগবে না লাগবে। তো এই অনুযায়ী একটা ফর্দ বানানো যেতে পারে যে যজমানকে কি ফর্দ দেব ভিত পুজোর জন্য, বা আমি নিজে যদি যজমান হই তাহলে একটা ভিত পুজো করতে গেলে আমাকে কি কি অ্যারেঞ্জমেন্ট লাগবে, কি কি জিনিস কিনতে হবে, বা কত এস্টিমেট হতে পারে, পুরোটা একটা আইডিয়া হবে। আর যে ভিত পুজো করবে, যে পুরোহিত বা যে পূজক, সেও একটা আইডিয়া পাবে যে আমাকে কিভাবে কি করতে হবে অ্যারেঞ্জমেন্টটা। এরপর পুজোতে কিচ্ছুই নেই, সত্যি কথা বলতে খুবই সিম্পল একটা জিনিস ভিত পুজোর ক্ষেত্রে বলছেন। তো সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করছি। তো নমস্কার, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।